এমপি আনার হত্যার ঘটনায় শিমুল ভূঁইয়া, সেলেস্তা রহমান ও ফয়সালের ৮ দিন করে রিমান্ড। কলকাতায় ১২ দিনের সিআইডি হেফাজতে জিহাদ। সঞ্জীবা গার্ডেনের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ। অপরাধী যত প্রভাবশালী হোক, কোনো ছাড় দেবে না সরকার, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। বললেন, ইস্যু তৈরির পায়তারা করছে বিএনপি। ঘূর্ণিঝড় রিমাল সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। রোববার খুলনা উপকূলে আঘাত হানবে। নিম্নচাপে পরিণত হয়েছে, সন্ধ্যা নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আমন্ত্রণ এবং স্বাগত যমুনা নিউজে। আপনাদের সাথে আছে আমি নাবিলা সোহার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এমপি আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত ৩ আসামির প্রত্যেককে ৮ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। অভিযুক্ত আসামিরা হলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সেলেস্তা রহমান ওরফে ফয়সাল আলী। বেলা 3:30টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজের আদালতে তোলা হয় আসামিদের। এ সময় তাদের বিরুদ্ধে ৩০২ ধারায় এমপি আনারকে অপহরণের অভিযোগ আনা হয়। তার উপর ভিত্তি করেই অভিযুক্তদের দেয়া হয় রিমান্ড। এর আগে ডিবি প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে এবং তার মরদেহ গুম করার কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। হত্যাকাণ্ড ভারতে সংঘটিত হওয়ায় এরই মধ্যে ভারতের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একটি প্রতিনিধি দলও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এসে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করেছে। সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন সিএমএম আদালতে, যাচ্ছি সরাসরি তার কাছে। রাব্বি, অতিরিক্ত সরকারি কৌঁসুলি এতক্ষণ কথা বলছিলেন, অভিযুক্তদের রিমান্ড ও মামলার বিষয়ে আসলে তিনি কি কি তথ্য দিলেন আমাদেরকে জানাবেন। প্রথমত বলে রাখি যে এই যে ৩ আসামি যাদেরকে এই এমপির হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে, সেই ৩ আসামির পক্ষে কোনো আইনজীবী আজকে আদালতে দাঁড়ায়নি এবং শুধুমাত্র নারী যিনি আসামি আছেন সেলাস্তি রহমান, এবং তিনি আদালতকে বলেছেন, বিচারককে বলেছেন যে আমি এ বিষয়ে কিছুই জানি না, কেন আমাকে গ্রেফতার করা হয়েছে। আর অন্য যে দুজন আসামি আপনি জানেন, সেই 2 আসামির একজনও বিচারকের কাছে কোনো আর্জি বা কোনো ধরনের কোনো প্রার্থনা তারা জানাননি, তারা চুপ ছিলেন আদালতের কাঠগড়ায়। এই 3 আসামিকেই কিন্তু রাষ্ট্রপক্ষ আদালতকে বোঝাতে সফল হয়েছেন যে তারা এই ঘটনায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এবং তাদেরকে রিমান্ড প্রয়োজন। 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল, আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে 3 জনকেই। এবং এই একই সাথে বিচারক কলকাতার যে তদন্তের যে অগ্রগতি সেটিও শুনেছে এবং এই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কলকাতায় যে আজকে যে আসামি যিনি যাকে 12 দিনের রিমান্ড নেওয়া হয়েছে, সেই আসামি সম্পর্কে বিস্তারিত বলেছে। সব মিলিয়ে এই ঘটনার পুরো আদ্যপান্ত জানতে আসলে আসামিদের রিমান্ডের প্রয়োজন এবং এই কারণেই ডিবি পুলিশের যে 10 দিনের যে রিমান্ড প্রার্থনা, সেই প্রার্থনা মঞ্জুর করেছে এবং এরপরে আসলে ডিবি রিমান্ডে নেবে এবং তারপরে আসলে কিভাবে এই হত্যাকাণ্ড আর কারা কারা জড়িত এবং এই এখন পর্যন্ত মরদেহ পাওয়া যায়নি, সেই মরদেহগুলো আসলে খোঁজার কাজটি চলছে। কলকাতা পুলিশ করছে, বাংলাদেশ পুলিশ সাহায্য করছে। তদন্তের কিছুটা হলেও অগ্রগতি হবে বলে মনে করছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ধন্যবাদ রাব্বি আপনাকে সিএমএম আদালত থেকে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এদিকে আনার হত্যার ঘটনায় কলকাতায় গ্রেফতার হওয়া জিহাদ হাওলাদারকে 12 দিনের সিআইডি হেফাজতে নেওয়া হলো। আজ তাকে বারাসাতের মুখ্য দায়রা আদালতে হাজির করা হয়। তার বাড়ি বাংলাদেশের খুলনায়। স্থানীয় সময় বেলা 11টা নাগাদ জিহাদকে আদালতে হাজির করা হয়। এ সময় কাপড় দিয়ে ঢাকা ছিল অভিযুক্তের চেহারা। সাংবাদিকরা চাঞ্চল্যকর খুনের বিষয়ে প্রশ্ন করলেও কোনো জবাব মেলেনি। কর্মকর্তারা জানান, জিহাদ কয়েক মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে, ছিল কিলিং মিশনে। তার বিরুদ্ধে অপহরণ, হত্যা চেষ্টার মতো 4 ধারায় অভিযোগ আনা হয়েছে, যা শোনার পর তদন্তের স্বার্থে 12 দিনের হেফাজত মঞ্জুর করেন আদালত। সে সিআইডি কর্মকর্তাদের দেখিয়ে দেবে কোথায় কোথায় ফেলা হয়েছে এমপি আনারের মরদেহের খণ্ড খণ্ড অংশ। এদিকে 24 পরগনা এলাকায় চলছে তল্লাশি অভিযান।
জিহাদকে আগে কোর্টে প্রোডাকশন করা হয়েছে। জিহাদের 14 দিন পিছিয়ে চাওয়া হয়েছিল। আমাদের মাননীয় সিজিএম সাহেব সেটাকে 12 দিন অ্যালাউ করেছে। 12 দিন বাদে ওকে আবার এখানে প্রোডাকশন করা হবে। এটা মৈত্রী ভাঙার কোনো কারণ নেই। অবশ্যই দুই দেশের পুলিশকে হেল্প করবে। আমাদের তদন্তকারী সংস্থা আছে এবং তদন্তকারী সংস্থা তাদের যোগ্যতার সঙ্গে তদন্ত করে কে আরও ইনভলভ ছিল, কে আরও এই যুক্ত ছিল, সেটা আগামী দিনে বলতে পারবো। এ পর্যায়ে যেতে চাই কলকাতার বারাসাত জেলা আদালতের সামনে আছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, জিহাদকে সিআইডি হেফাজতে নেয়ার ব্যাপারে আসলে কি তথ্য পেয়েছেন, এবং একই সাথে জানাবেন এমপির দেহের খণ্ডাংশ কি পাওয়া গেছে, এ বিষয়েও জানাবেন। দেখুন, 3টে নাগাদ কিন্তু যে জিহাদ হাওলাদারকে বের করে নিয়ে যাওয়া হয়। সিআইডি তাকে 12 দিনের হেফাজতে পায়, অর্থাৎ 14 দিনের আবেদন করেছিল সিআইডি আদালতের কাছে, এবং সিজিএম এর বিচারক শুভঙ্কর বিশ্বাস তিনি প্রথমে 8 দিনের নির্দেশ দেন। কিন্তু যেহেতু এত বড় ঘটনা এবং এই দীর্ঘায়িত হবে এই তার দেহাংশ উদ্ধার করতে, তাই পরে আরো 4 দিন কিন্তু অতিরিক্ত দিয়ে 12 দিন মোট সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন জিহাদ হাওলাদারকে। তারপরেই কিন্তু সিআইডি তাকে নিয়ে বেরিয়ে যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে আর কোথায় কোথায় তার দেহাংশ ফেলা হয়েছে তাকে নিয়ে কিন্তু রিকনস্ট্রাকশনে যাবেন সিআইডির তরফ থেকে, এমন জানতে পেরেছি। পাশাপাশি সেই ঘটনার সঙ্গে আর কে যুক্ত ছিল, সেই সময় আর কে মজুদ ছিল, তারও হদিশ পেতে চলেছে কিন্তু সিআইডি। যে 4টি ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, 364, 302, 201 এবং 120B, এই ভারতীয় দণ্ডবিধির 4 ধারায় কিন্তু তাকে অভিযুক্ত করা হয়েছে। এবং এই সবকটি ধারায় কিন্তু জামিন যুক্ত নয়। আজকের এই মামলার ক্ষেত্রে কিন্তু যে আসামি পক্ষের পক্ষ থেকে কোনো আইনজীবী দাঁড়ায়নি, যার জন্য বারাসাত আদালতের যারা আইনজীবী তারাও কিন্তু স্বাগত জানিয়েছে যে এইরকম নৃশংস হত্যাকাণ্ড করা হয়েছে এবং সাংসদকে খুন করা হয়েছে, সেই ঘটনায় যাতে এই যে আসামি তার পক্ষে কোনো আইন। সুকান্ত, আপনাকে ধন্যবাদ। 9 মাস আগে মোবাইলে স্বামী জিয়াদ হাওলাদারের সাথে শেষ যোগাযোগ হয়েছিল বলে জানিয়েছেন জিহাদের স্ত্রী মুন্নি বেগম। এমপি আনোয়ারুল আজিম হত্যার অভিযোগে ভারতে গ্রেফতার হয়েছে জিহাদ হাওলাদার। খুলনার বারাকপুরের বাসিন্দা তিনি। স্ত্রী জানায়, জিহাদ ও তার বাবা জয়নাল হাওলাদার দুজনই পেশায় রং মিস্ত্রি ছিলেন। প্রায় 1.5 বছর আগে ঢাকা ও যশোরের 2টি মামলায় জড়িয়ে গা ঢাকা দেয় জিহাদ। এরপর জিহাদ কোথায় সেটা তিনি জানেন না। কথা হয়েছে প্রায় 9.5 মাস, এরকম কথা হয়েছে। শুধু কথা হয়েছে 1 মিনিটের মতো যে আমার ছেলেটা কেমন আছে আর বাসার দিকে খেয়াল রাখতে। আমার হাজবেন্ড তো এরকম কিছু করে না, আর যদিও বা করে তো ওরা অনেক লোভ দিছে, কি অনেক কিছু করছে এই করে জানো, যে ধরেই করেছে জানো, তার প্রথমে তারে ধরে। আজিম কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়েছে। সংসদ সদস্য আনার সেখানে যান আর আরও 2 জনের সাথে, কিন্তু জীবিত বের হতে পারেননি। নৃশংসভাবে তাকে খুন করা হয় ওই ফ্ল্যাটেই। পুরো কিলিং মিশনে নেতৃত্ব দেন তারই ঘনিষ্ঠ শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ। 13 মে সোমবার 2:51 সঞ্জীবা গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে ঢুকছেন এমপি আনোয়ারুল আজিম আনার। এ সময় তার সাথে ছিলেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ এবং তার সহযোগী ফয়সাল। এমপি তার জুতা রাখেন দরজায় রাখা র্যাকে। স্বতঃস্ফূর্তভাবেই তাকে ফ্ল্যাটে ঢুকতে দেখা যায়। এরপর আর বের হননি এমপি আনোয়ারুল। কয়েক ঘন্টা পর বের হন শিমুল ভুইয়া, হাতে লাগেজ। এরপর তার সাথে পলিথিন ও কাগজের শপিং ব্যাগ হাতে বের হন আরেকজন। তখনই শিমুল ভুইয়া বাইরে থেকে দরজা লক করেন। লিফট দিয়ে নেমে তারা বের হয়ে যান এমপির মরদেহ গুম করতে। আলোচিত এমপি হত্যার ঘটনা তদন্তে কলকাতা পুলিশের সাথে আছে ঢাকার তদন্ত কর্মকর্তারা। বৃহস্পতিবার গ্রেফতার করা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে আনার হত্যার মোটিভ সম্পর্কে প্রায় নিশ্চিত হয়েছে ঢাকা ও কলকাতার পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন সময় চরমপন্থীদের ক্রসফায়ার সহ নানাভাবে শায়েস্তা করিয়েছেন আনোয়ারুল আজিম। সেটা নিয়ে ক্ষোভ ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাদের। আরেক কারণ কলকাতায় স্বর্ণ চোরাচালানির আধিপত্য নিয়ন্ত্রণ। এমপি আনোয়ারুলের হয়ে কাজ করতেন অভিযুক্ত আক্তারুজ্জামান শাহিন।
এই শাহিন আবার এমপির কাছে 50 কোটি টাকা পেতেন বলে জিজ্ঞাসাবাদে ডিবিকে জানিয়েছে গ্রেফতারকৃতরা। শাহিনের সাথে এ নিয়ে বিবাদ চলছিল এমপি আনারের। পরে এমপির কাছের মানুষ শিমুল ভুঁইয়াকে দিয়ে পাতা হয় ফাঁদ। বলা হয় কলকাতায় একজনের কাছে অনেক স্বর্ণের বারের মজুদ আছে, তার সাথে মিটিংয়ে বসতে হবে। এটা বলেই কলকাতায় ডেকে আনা হয় এমপি আনোয়ারুলকে। সেখানেই পরিকল্পিতভাবে খুন করা হয় আনারকে। ডিবি জানিয়েছেন শাহিন খুনের পরিকল্পনা করে অন্তত 5 মাস আগে। তানভীর মৌসুম, যমুনা নিউজ। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের নামে থাকা ক্রোক সম্পদের বাইরে আর কোনো সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আইনজীবী খুরশিদ আলম জানান, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের নামে থাকা সম্পদ যেন কোনোভাবেই বিক্রি করতে না পারেন, সে কারণেই সম্পদ ক্রোকের আবেদন করা হয়। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে আমরা সেই সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। বৃহস্পতিবার সাবেক আইজিপি বেনজির আহমেদের 83টি দলিলের সম্পদ জব্দ ও 33টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন। শুনানিতে দুদকের আইনজীবী বলেন, বেনজির পরিবার সম্পদ বিক্রি করে বিদেশে পাচারের চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এই সম্পত্তি হস্তান্তর হলে রাষ্ট্রের ক্ষতি হবে। দুদকের ক্রোক আবেদন পর্যালোচনা করে আদালত বলেন, বেনজির ও তার স্বজনদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করা না হলে তা হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, অবৈধভাবে বেনজির আহমেদ সম্পদ গড়েছেন কিনা তা তদন্তে ক্রোকের আবেদন করা হয়। এটা হলো অপরাধলব্ধ আয় থেকে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল মনে করেছে এগুলি আপাতত জব্দ হওয়া উচিত, নাহলে পরবর্তীতে হয়তো ব্যাহত হয়ে যেতে পারে। জামিন করা হচ্ছে যদি অনুসন্ধানকারী দল মনে করে আরও প্রপার্টি আছে এবং সেগুলো জব্দের জন্য পরবর্তীতে আবেদন করা হবে। দুদকের আইনজীবী বলেন, জব্দের আদেশ দেওয়া সম্পদে অন্য কারো সম্পদ আছে কিনা সেজন্য আদালত বিজ্ঞপ্তি দেওয়ার কথাও বলেছেন। আদালত আইনের বিধানটা উল্লেখ করেছে 30 দিনের মধ্যে দেওয়ার জন্য, কারণ এটার দুটো উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো কারো যদি প্রপার্টি ভুলক্রমে এখানে চলে আসে তাহলে সেই 30 দিনের মাথায় ওই আদালতে গিয়ে এটা মানে ভ্যাকেট চাইতে পারে। আমরা অগ্রগতি প্রতিবেদন যতটুকু হয়েছে ততটুকু আমরা জানাবো, কারণ এখানে দেখুন অনেক কিছু আপনাকে এক্সামিন করতে হবে। পূর্ণাঙ্গ চিত্রটা পেতে অনুসন্ধান কার্য শেষ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। অবসরের পর বেনজির আহমেদের বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশ পায়। এ সংক্রান্ত এক রিটের শুনানিতে গত 23 এপ্রিল বেনজিরের সম্পদ অনুসন্ধানের অগ্রগতি 2 মাস পর হলফনামা আকারে দুদককে জানাতে আদেশ দেওয়া হয়। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন কোনো ছাড় দিবে না সরকার, এমনটা জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলীয় কার্যালয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে প্রশ্ন করেন সাংবাদিকরা। মন্ত্রী আরও বলেন, বিদেশি বন্ধুরা ক্ষমতায় বসাবে সেই স্বপ্ন ভাঙায় মির্জা ফখরুলদের মানসিক ট্রমা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। জানান, অন্য দেশের তুলনায় এবারের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক। সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জবাব দেন, অপরাধী যত প্রভাবশালী হোক না কেন প্রমাণিত হলে সরকার কোনো ছাড় দিবে না। অপরাধ করে কেউ পার পাবে না। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব না। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মানসিক ট্রমা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। তিনি এবং বিএনপির নেতারা অন্ধকারে ঢিল ছোড়েন। ব্যর্থতা থেকেই বিএনপি সরকারের বিরুদ্ধে বেসামাল আর অবান্তর বক্তব্য দিচ্ছে, করেন এই মন্তব্য। আমরা জনগণের প্রতিনিধি, জনগণের ইচ্ছায় আমরা দেশ শাসন করছি। এখন বিএনপি ক্ষমতা না পেয়ে পথ হারিয়ে দিশেহারা পথিকের মতো তারা আজকে বেসামাল বক্তব্য দিচ্ছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দাবি, বর্তমান সরকারের আমলে নিরীহ কেউ হয়রানির শিকার হয়নি, বরং বিএনপি আমলের জুলুম নির্যাতনের দৃষ্টান্ত এখনো আছে। এই সরকারের আমলে কোনো নিরীহ লোক কোনো প্রকার হয়রানি, জেল জুলুমের মুখোমুখি হয়। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। উপকূলের দিকে ধেয়ে আসছে নিম্নচাপ রিমাল। এরই মধ্যে সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, সুস্পষ্ট লঘুচাপটি দেশের উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হচ্ছে। চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮০৫ কিলোমিটার ও মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। দেশের 4টি সমুদ্র বন্দরেই ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানান, নিম্নচাপের কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার। নিম্নচাপের প্রভাবে সাগর কিছুটা উত্তাল, হতে পারে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত। গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও জেলেদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সকাল ৬টায় সে নিম্নচাপে পরিণত হয়েছে। সন্ধ্যা নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল তার শক্তিমাত্রা অর্জন করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এখন পর্যন্ত যে গতি প্রকৃতি, সে আমাদের দক্ষিণ পশ্চিম উপকূল বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গ এই মাঝখানে যে কোনো জায়গা থেকে উপকূল অতিক্রম করার সম্ভাবনা তৈরি হয়েছে ২৬ তারিখ সন্ধ্যা নাগাদ। তবে এর আগেই তার অগ্রভাগে প্রভাব পড়তে পারে। রাজধানীর শান্তিনগর মোড়ে একটি বহুতল আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। দুপুর ১:৩০টার দিকে ১৫ তলা ভবনের ৩য় তলার ব্যালকনিতে আগুনের সূত্রপাত। ছড়িয়ে পড়ার আগে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে গেছে ৩য় তলার ফ্ল্যাটের আসবাবপত্র। ফায়ার সার্ভিসের ধারণা, এসির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এসির যে আপনার বাইরে যে প্লাগটা লাগানো থাকে ওই বেলকুনিতে ছিল, ওটার থেকে আপনার আগুনটা ধরছে। আগুনটা ধরার ঠিক ২০ মিনিটের মধ্যে আমরা চিল্লাচিল্লি করি, এর মধ্যে আপনার আগুন ওইটা বাস্ট হয়ে যায়। হ্যাঁ, যথাসময়ে ফায়ার সার্ভিস চলে আসছে, খুব দ্রুত তারা কাজ করছে এবং তারা খুবই ভালো সার্ভিস দিচ্ছে। তাদের দক্ষতা, হ্যাঁ, এবং তাদের এই কর্মঠ যে তাদের যে তৎপরতা, হ্যাঁ, তৎপরতার জন্য আল্লাহর রহমতের রক্ষা পাইছে।